কবিতা এবং মনিকা তাদের বাবা হরিপদ বাবুর সঙ্গে বাস করত। হরিপদ বাবু দিনমজুরের কাজ করে কোন রকমের সংসার চালায়। কবিতা এবং মনিকা দুই বোনেরই আর্মিতে জয়েন করার স্বপ্ন ছিল, কিন্তু পারিবারিক অবস্থা এবং আর্থিক অবস্থার কাছে তারা পরাজিত হয়। তাই ফৌজি হওয়ার অদম্য ইচ্ছা শক্তিকে তারা তাদের অন্তরের মধ্যেই বদ্ধ রাখে। কবিতা এবং মনিকার বাড়ির পাশেই রূপালী নামে এক ধনী মেয়ে থাকত। রূপালীর বাবা রাজেন্দ্র বাবু আর্মি চিফ অফিসার ছিল। রূপালী তার বাবাকে দেখে অনুপ্রাণিত হয়ে সেও আর্মিতে চাকরি করতে চাইতো। একদিন কবিতা এবং মনিকা দুই বোন রূপালীদের বাড়িতে আসে। কি হলো, আজকে তোরা হঠাৎ করে আমাদের বাড়িতে? কি প্রয়োজন তোদের? আসলে তুই তো জানিস, উচ্চ মাধ্যমিকের পর আমরা দুই বোন বাড়িতেই বসে আছি। আমাদের বাবার সামর্থ্য নেই আমাদেরকে আর পড়াশোনা করানোর মতো, আর আমাদের দুই বোনেরই আর্মি হওয়ার খুব ইচ্ছা। সেই কারণে আমরা আর্মি কাকুর কাছ থেকে সাহায্য চাই। উনি চাইলে আমাদের দুই বোনকে আর্মিতে চাকরির সুযোগ করে দিতে পারবেন। তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? আমার বাবা তোদেরকে চাকরি দেবে কেন? আর তাছাড়া এরকম ভাবে তো চাকরি পাওয়া যায় না। আর্মিতে জয়েন করতে গেলে যোগ্যতা দরকার। তোদের তো কোনো যোগ্যতাই নেই। যোগ্যতা তৈরি করার জন্য টাকার দরকার, টাকার, যেটার তোদের কাছে অভাব। তাই তোরা আর্মি হওয়ার স্বপ্ন ভুলে যা। এরকম গরিবরা কখনো আর্মি হতে পারে না। হ্যাঁ রে রূপালী, আমরা তো কাকুর কাছে টাকা পয়সারই সাহায্য চাইতে এসেছি, আর আর্মি হতে হলে আমাদেরকে কি কি করতে হবে সেই ব্যাপারেও জিজ্ঞাসা করতে এসেছি। আমাদেরকে যা করতে হয় আমরা করব। আমরা দুই বোন শুধুমাত্র আর্মিতে জয়েন করতে চাই। ও, উচ্চ মাধ্যমিকে একজন ফার্স্ট হলি আর একজন সেকেন্ড হলি, তারপর আবার আমাদের বাড়িতে ভিক্ষা করতে চলে এসেছিস, তাও আবার আর্মি হওয়ার জন্য? সত্যি তোরা পারিস বটে। উচ্চ মাধ্যমিকে পাশ করার পর অনেকেই অনেক কিছু হতে চায়। জীবনে প্রথমবার দেখছি উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হওয়ার পর তোরা ভিক্ষুক হয়ে গেছিস। আমরা ভিক্ষা করতে আসিনি, বুঝেছিস? তুই এখনো আগের মতোই রয়ে গেলি। বিন্দুমাত্র পরিবর্তন আসেনি তোর মধ্যে। দেখ, আমরা তোর সঙ্গে কথা বলতে চাই না। দয়া করে তুই তোর বাবাকে ডেকে দে। এই শুনে রূপালীর খুবই রাগ হয়। আসলে মনিকা এবং কবিতা রূপালীর সঙ্গে একই স্কুলে পড়াশোনা করত। এর আগে রূপালীর বাবা রাজেন্দ্র বাবু রূপালী এবং মনিকার পড়াশোনার ক্ষেত্রে অর্থ সাহায্য করে এসেছে। রাজেন্দ্র বাবু খুবই ভালো মনের মানুষ ছিল। সে কবিতা এবং মনিকা দুই বোনকে খুবই ভালোবাসত, আর রূপালী এটাই সহ্য করতে পারত না। অন্যদিকে রূপালী পড়াশোনাতেও খুব একটা ভালো ছিল না। উচ্চ মাধ্যমিকে সে ভালো রেজাল্ট করতে পারেনি। সেই কারণে কবিতা এবং মনিকার উপর তার প্রচন্ড রাগ ছিল। এতদিন পর তাদের দুই বোনকে নিজেদের বাড়িতে দেখে রূপালীর আরো বেশি রাগ হয়। ঠিক আছে, বাবার সঙ্গে দেখা করতে চাস তাই তো? দাঁড়া, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি। বাবা উপরের ঘরে আছে। এই বলে রূপালী সেখান থেকে চলে যায়। সে কিছুক্ষণ সিঁড়ির কাছে অপেক্ষা করার পর আবার কবিতা এবং মনিকার কাছে এসে বলে, এই, আমার বাবা বলেছে বাবা খুব ব্যস্ত আছে, তাই এখন বাবা তোদের সঙ্গে কথা বলতে পারবে না, তোদেরকে চলে যেতে বললো। রূপালীর কথা শুনে কবিতা এবং মনিকা দুই বোনেরই বেশ অবাক লাগে। শেষ পর্যন্ত রূপালীর কাছ থেকে রাজেন্দ্র বাবুর ফোন নাম্বার নিয়ে কবিতা এবং মনিকা দুই বোন সেখান থেকে চলে যায়। কিন্তু রূপালী ইচ্ছা করে ভুলভাল নাম্বার তাদেরকে দিয়েছিল। সেই কারণে সে মনে মনে খুবই খুশি হয়। পরের দিনই রাজেন্দ্র বাবু বর্ডারে চলে যায়। এদিকে কবিতা এবং মনিকা রূপালীর দেওয়ার নাম্বারে বারবার করে ফোন করলেও ভুল মানুষের কাছে কল চলে যায়। তারা খুব ভালো করে বুঝতে পারে রূপালী ইচ্ছাকৃতভাবে তাদের সঙ্গে এমনটা করেছে। দেখলি তো বোন, আমি জানতাম এই রূপালী নিশ্চয়ই কিছু না কিছু একটা গন্ডগোল করবে। আমাদেরকে আর্মি হতে হলে যে কোনো উপায়ে আর্মি কাকুর সঙ্গে যোগাযোগ করতেই হবে। এখন আর্মি কাকু ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারবে না। আমাদের আর্মি কাকু তো আবার চিফ অফিসার। উনি বছরের বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকেন। হাতে গুনে কয়েকটা দিন বাড়িতে আসেন, তাও সব সময় ফোন কলেই ব্যস্ত থাকে। কালকে খবর পেলাম কাকু বাড়িতে আছে, কিন্তু রূপালী আমাদেরকে দেখা করতে দিল না। ওদিকে রূপালী মনে মনে খুবই খুশি হতে থাকে কবিতা এবং মনিকা তার বাবার সঙ্গে যোগাযোগ করতে পারেনি বলে। এভাবেই কিছুদিন কাটে। অনেক চেষ্টা করেও কবিতা এবং মনিকা রাজেন্দ্র বাবুর সঙ্গে যোগাযোগ করতে পারে না, কারণ বারে বারে রূপালী তাদের পথের কাঁটা হয়ে দাঁড়ায়। এমন ভাবে কিছুদিন কাটে। একদিন কবিতা এবং মনিকা দুই বোন দেখে যে রূপালী পুলিশের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। এই দেখে তারা দুই বোন চমকে যায়।
কি আমাকে দেখে চমকে গেলি তো? যেদিন আমি সত্যিকারের আর্মি অফিসার হয়ে যাব সেদিন তোদের অবস্থা আরো খারাপ হবে। আমি এনসিসি তে ভর্তি হয়েছি পুলিশের ট্রেনিং নেওয়ার জন্য। তোরা হয়তো জানিস না, আর্মি হওয়া অতটাও সহজ নয়। আর্মি হওয়ার জন্য প্র্যাকটিসের দরকার, ট্রেনিং এর দরকার, বিভিন্ন রকমের একাডেমিতে যেতে হয়, আর যার জন্য টাকার দরকার, টাকার, যেটা তো তোদের কাছে নেই। আমাদেরকে নিয়ে তুই এত চিন্তা করছিস কেন? তুই যদি আর্মি হতে পারিস, শুধু আমরা কেন, দেশের সকল মানুষ খুশি হবে। কারণ তুই আর্মি হতে পারলে দেশের দশের সবার সেবা করবি, আর এর মতো মহৎ কাজ তো আর কিছুই হতে পারে না। হ্যাঁ, আর যেই কাজের জন্য আমিই যোগ্য, এরকম মহৎ কাজের জন্য তোরা গরিব বোন কোনোভাবেই যোগ্য না। এই বলে রূপালী সেখান থেকে চলে যায়। রূপালী প্রত্যেক দিনই বিভিন্ন রকমের প্র্যাকটিস বা কোনো না কোনো একাডেমিতে গিয়েই থাকতো, কিন্তু কবিতা এবং মনিকার পক্ষে এসব করা সম্ভব ছিল না। তবুও তারা দুই বোন প্রত্যেক দিন শরীর চর্চা করত। তারা তাদের বাবার সঙ্গে মাঝে মধ্যে দিনমজুরির কাজ করতে গিয়ে সেখানেও কঠোর পরিশ্রম করত। শুধু তাই নয়, খুব ভোরবেলা তারা ঘুম থেকে উঠে দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা ধরে তারা দৌড়াদৌড়ি করত। এর ফলে দিনের পর দিন তারা শারীরিকভাবে বেশ শক্তপোক্ত হতে থাকে। তারা তাদের গ্রামের মানুষদেরও বিভিন্ন রকম ভাবে সাহায্য করত। এমনই একদিন তাদের গ্রামের এক মধ্যবয়স্ক লোক প্রতাপ বাবু বাজার করে বাড়ি ফিরছিল। হঠাৎ করে দুটো চোর তার কাছ থেকে মানি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এমন সময় কবিতা এবং মনিকা দুই বোন বাজারেই ছিল। চোর 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 চোর, আমার মানি ব্যাগ নিয়ে পালাচ্ছে, ধরো ধরো, কেউ ধরো বেটাকে, চোর চোর চোর, ধরো ধরো চোর। কবিতা এবং মনিকা দুই বোন চোর দুটোর পেছনে অতি দ্রুত গতিতে ছুটতে শুরু করে। ভয়ের চোটে ওই দুই চোর প্রতাপ বাবুর মানি ব্যাগ ওখানেই ফেলে দিয়ে দৌড়াতে থাকে। এমন সময় সেখানে রূপালী আসে। আপনি চিন্তা করবেন না কাকু, আমি আছি তো, আমি আপনার মানি ব্যাগ ফেরত নিয়ে এসে দেব। ওই কবিতা আর মনিকা কিচ্ছু করতে পারবে না। আমি পারবো, আমি আর্মি ট্রেনিং এ আছি, আর আমার বাবাও আর্মি চিফ অফিসার। এই কাজটা আমিই করতে পারবো। আরে তুমি পরে লেকচার দেবে, তুমি আগে যাও, আমার মানি ব্যাগটা নিয়ে এসো। ওই মানি ব্যাগে আমার অনেক টাকা আছে, স্ত্রী অসুস্থ, আমি এখনই এটিএম থেকে টাকা তুলে বাড়ি নিয়ে যাচ্ছিলাম, আর ওই চোদ্দটা আমাকে অনেকক্ষণ থেকে ফলো করছিল, আমি বুঝতে পারিনি, কিন্তু হঠাৎ করে আমার মানি ব্যাগটা ছিনিয়ে নিয়ে পালালো। এই শুনে রূপালী দৌড়াতে শুরু করে। কিছুটা দূর যাওয়ার পর সে রাস্তার উপর প্রতাপ বাবুর মানি ব্যাগটা দেখতে পায়। রূপালী খুশি হয়ে সেই মানি ব্যাগটা নিয়ে চলে আসে। এই নিন কাকু, আপনার মানি ব্যাগ, দেখে নিন, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। তুমি এত তাড়াতাড়ি আমার মানি ব্যাগটা ওদের কাছ থেকে নিয়ে চলে এলে, তুমি তো খুব সাহসী মেয়ে। আর ওই চোদ্দটা কোথায় গেল? আরে কাকু, এগুলো তো আমার বাঁ হাতের কাজ। আরো কত বড় বড় গুন্ডাদেরকে ধরে পিটিয়েছি তার কোনো ঠিক নেই। ওই চোর দুটোকে এমন মার মেরেছি, ওদেরকে তো আবার হসপিটালে ভর্তি করতে হবে। ওরা ওখানেই পড়ে আছে। আপনি যান, আপনি বাড়িতে যান, আমি আমার কাজটা এবার সেরে ফেলি। ওই চোর দুটোকে পুলিশে দিয়ে আসবো। সত্যি মা, তুমি খুব সাহসী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু ওই মেয়ে দুটো যেভাবে দৌড়ে গেল, আমি তো ভাবলাম ওরাই হয়তো আমার মানি ব্যাগটা ফিরিয়ে এনে দেবে, ওদের তো কোনো পাত্তাই পাচ্ছি না। এমন সময় সেখানে রূপালীর বাবা রাজেন্দ্র বাবুও চলে আসে। রাজেন্দ্র বাবুকে দেখে রূপালীর নামে সকলেই তার কাছে প্রশংসা করতে থাকে। এর ফলে রূপালীর বুক গর্বে ফুলে ওঠে। কি আমার মেয়ে কাজটা করেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি তো জানতাম আমার মেয়ে খুবই ভীতু। বাবা, এতজন মিলে তোমাকে বলছে, তবুও তোমার বিশ্বাস হচ্ছে না? সবসময় তুমি আমাকে এভাবে অপমান করো। আজকে তুমি প্রমাণ পেয়ে গেলে তো আমি আর্মি হওয়ার জন্য কতটা যোগ্য। কথা বলতে বলতে রূপালী হঠাৎ করে দেখতে পায় কবিতা এবং মনিকা ওই দুইজন ব্যক্তিকে ধরে নিয়ে আসছে। এই রে, এরা যদি এখানে চলে আসে তাহলে তো সবাই আসল ব্যাপারটা জেনে যাবে। বাবা বাবা, তাড়াতাড়ি চলো, মা আমাকে ফোন করেছিল, মায়ের নাকি শরীর খুব খারাপ। আমি তো ওই চোর দুটোকে মারতে গিয়ে সব ভুলেই গেছি। চলো চলো, তাড়াতাড়ি চলো। এই বলে রূপালী তৎক্ষণাৎ তার বাবাকে সেখান থেকে নিয়ে চলে যায়। কবিতা এবং মনিকা দুজনেই ওই দুই চোরকে থানায় দিয়ে আসে। অন্যদিকে বাড়িতে ফিরে এসে রূপালীর মাথায় অন্য কিছু চলতে থাকে। আজকে অনেক বাচ্চা বেঁচে গেছি। বাবা যদি কোনোভাবে জানতে পারে ওরা দুই বোন আর্মিতে জয়েন করতে চায়, তাহলে আমি জানি বাবা নিশ্চয়ই ওদেরকে আবার সাহায্য করবে, কারণ ওরা খুবই সাহসী আর শক্তিশালী। আজকে দেখলাম তো, আমাকেও ওদের মতো শক্তিশালী হতে হবে। ওরা প্রত্যেকদিন ভোরবেলা করে ঘুম থেকে উঠে দৌড়াদৌড়ি করে, আমিও এবার তাই করব। হ্যাঁ।
এমনই ভাবনা চিন্তা করে রূপালী পরের দিন থেকেই কবিতা এবং মনিকার মতো ঘুম থেকে উঠে দৌড়াতে শুরু করে। কিন্তু কিছুটা দৌড়ানোর পরেই সে খুবই হাঁপিয়ে যায়। সে নামমাত্র দৌড়াদৌড়ি করে বাড়িতে ফিরে আসে। এমনই একদিন ভোরবেলা কবিতা এবং মনিকা যখন শরীর চর্চা করতে উঠেছিল, তখন তারা দেখে যে দুইজন কিডন্যাপার রূপালীকে ধরে নিয়ে যাচ্ছে। তাদের হাতে বড় বড় বন্দুকও ছিল। এই দেখে তারা দুই বোন খুবই ভয় পেয়ে যায়। বোন, ওদের দুজনকে দেখে মনে হচ্ছে ওরা কোনো বড় টেরোরিস্ট। ওরা আর্মি চিফ অফিসারের মেয়েকে কিডন্যাপ করছে, মানে নিশ্চয়ই বড়সড় কোনো প্ল্যানিং করে এসেছে। যেভাবেই হোক রূপালীকে বাঁচাতে হবে, কিন্তু আমরা কোনো অস্ত্র ছাড়া ওদের সঙ্গে লড়াই করতে পারবো না। হ্যাঁ, আইডিয়া। কবিতা এবং মনিকা কিছু একটা ভাবনা চিন্তা করে কিডন্যাপার দুটোর পিছু নিতে শুরু করে। কিডন্যাপার গুলো রূপালীকে এক অন্ধকার গুহার মধ্যে নিয়ে যায়। কবিতা এবং মনিকা দুই বোন সেখানে যায়। এই, তোমরা কারা কারা এখানে এসেছো? এই, এদের দুজনকে বন্দী কর। এরা আমাদের প্ল্যানের ব্যাপারে নিশ্চয়ই সবকিছু জেনে গেছে। না না, এরকম করো না। আমরা তো তোমাদেরকে সাহায্য করতে এসেছি। আসলে এই রূপালী খুব বদমাশ, শয়তান একটা মেয়ে। সবসময় আমাদের উপর হিংসা করে। তোমরা এর সঙ্গে যা খুশি করতে পারো, আমাদের তো কিছুই যায় আসে না। আমরা তো এখানে এসেছি আমাদের কাজের জন্য। এই মনিকা, তুই বল না, আমার না লজ্জা পাচ্ছে। আসলে আমাদের দুই বোনের তোমাদেরকে না খুব পছন্দ হয়েছে। তোমাদেরকে একদম হিন্দি সিনেমার হিরোদের মতো দেখতে। কি সুন্দর বডি, কি সুন্দর ফিগার। আমরা তো তোমাদেরকে দেখে একেবারে পাগল হয়ে গেছি। দুই বোনের কথা শুনে কিডন্যাপার দুটো খুব সহজেই তাদের কথা বিশ্বাস করে নেয়। এরকম ভিনদেশে এসেও যে দুটো সুন্দরী পরীকে পেয়ে যাব, এটা তো আমাদের ধারণার বাইরে। এখানে আমরা যে কদিন আছে এই সুন্দরী মেয়ে দুটোকে নিয়ে মজা করা যাবে, আর এদেরকে গোয়েন্দাগিরির কাজেও লাগানো যাবে। এভাবেই কিডন্যাপার গুলো খুব সহজেই তাদের জালে ফেসে যায়। সুযোগ বুঝে কবিতা এবং মনিকা কিডন্যাপার দুটোর কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয় আর তাদেরকে ভীষণ পরিমাণে মারধর করে। ওই গুহার মধ্যেই তাদের দুজনকে তারা দড়ি দিয়ে বেঁধে ফেলে রাখে। দুই বোনের এরকম সাহসিকতা দেখে রূপালীও প্রচন্ড পরিমাণে অবাক হয়। রূপালীর কাছ থেকে ফোন নাম্বার নিয়ে কবিতা এবং মনিকা রাজেন্দ্র বাবুকে খবর দেয়। রাজেন্দ্র বাবু বেশ কিছু আর্মি সহ সেখানে এসে উপস্থিত হয়। সব ঘটনা জানার পর রাজেন্দ্র বাবু বলে, তোমরা দুই বোন আজকে খুবই সাহসিকতার বীরত্বের পরিচয় দিয়েছো। তোমরা শুধু আমার মেয়ের জীবন বাঁচিয়েছো তা নয়, তোমরা আমাদের সকলের জীবনকে বাঁচিয়েছো। ওই গুহার ভেতর থেকে আমরা বিস্ফোরক দ্রব্যও খুঁজে পেয়েছি। ওরা টেররিস্ট ছিল আর ওরা আমাদের দেশের ক্ষতি করার জন্য এসেছিল। তোমাদের দুজনকে আমাদের দেশের আর দশের জন্য খুবই দরকার। তোমরা অবশ্যই আর্মি হওয়ার যোগ্য, আর আমার মেয়ের দ্বারা কিছুই হবে না। এই কথা শুনে কবিতা এবং মনিকা দুজনেই খুবই খুশি হয়। সরকার থেকে দুই বোনকে তাদের বীরত্বের জন্য অনেক টাকা দিয়ে পুরস্কৃত করা হয়। সেই সাথে তাদের দুই বোনের স্বপ্ন পূরণ হয়, অর্থাৎ তারা দুই বোন আর্মিতে যোগদান করতে সক্ষম হয়। বৌমা, তোমার চুল একেবারে উস্কো খুস্কো হয়ে গেছে। যাও বাথরুমে গিয়ে ভালো করে শ্যাম্পু করে নাও, না হলে চুল কিন্তু নষ্ট হয়ে যাবে। বাইরে যা ঝড় হচ্ছে, তোমার চুলে সেই কারণে ধুলোবালি লেগে গেছে। আমি তো আপনাকে বারবার বারণ করেছিলাম যে এই ঝড়ের মধ্যে আমি বাইরে বেরোবো না। আপনি জোর করে আমাকে দোকানে নিয়ে গেলেন, আর দেখুন আমার চুলে সমস্ত ধুলো বালি পাতা নোংরা এসে পড়েছে। আপনি তো জানেন আমি আমার চুলকে কত ভালোবাসি। ওরকম করে কথা বলার কি আছে? একটু না হয় নিজের বুড়ি শাশুড়ি মায়ের সঙ্গে দোকানে গেছো, তাতে কি তোমার মাথায় বাজ ভেঙে পড়েছে? আমি জানি তোমার খুব সুন্দর চুল, অনেকটা লম্বা, তাই নিয়ে অত অহংকার করার কিছু নেই। রিমি রাগে গজগজ করতে করতে বাথরুমে চলে যায় এবং চাঁদনী দেবী লুকিয়ে লুকিয়ে তার বৌমার পেছন পেছন যায়। এখনই বোঝা যাবে যে বৌমার এত ঘন কালো লম্বা চুলের রহস্যটা কি। এত সুন্দর চুল কোনো মেয়ের হতে পারে নাকি? আমার তো একেবারেই বৌমার উপর বিশ্বাস নেই। কি জানি, ওর মনে হয় ওর চুলের মধ্যেই প্রাণ আছে। রিমি কখনোই তার নকল চুলে কাউকে হাত দিতে দিত না। ছোটবেলায় রিমির একবার ভয়াবহ টাইফয়েড হয় এবং টাইফয়েডের জেরে তার মাথার সমস্ত চুল উঠে যায়। রিমির মাথায় কখনো আর চুল গজায় না। সেই নিয়ে তার বাবা অমল বাবু এবং মা রত্না দেবী ভীষণ দুশ্চিন্তায় ভোগে। রিমি টাক হয়ে যাওয়ায় তার স্কুলের বান্ধবীরা তাকে নিয়ে হাসি মজা শুরু করে দেয়। এই কারণে সে সবসময় নিজের মাথায় রুমাল বেঁধে ঘুরে বেড়ায়। দেখতে দেখতে প্রায় কিছু বছর কেটে যায়। একদিন, বাপি, আমার তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে, আর আমি তোমাদের কথা মতো খুব ভালো রেজাল্ট করেছি, তাই তোমাদের তো আমাকে উপহার দেওয়া উচিত। আমি যা চাই তোমরা আমাকে দেবে তো? ছোটবেলা থেকে কি এমন কখনো হয়েছে যে তুই কিছু চেয়েছিস আর আমি তোকে দেইনি? আর এখন তো তোকে অনেক অনেক উপহার দেওয়ার কারণও আছে আমার কাছে, তাই তুই বল তোর কি লাগবে, আমি তোকে সেই জিনিসটাই কিনে দেবো। আমাকে তুমি টাক মাথায় পরার জন্য একটা উইগ কিনে দাও,
আমার তো বয়স হয়েছে বলো, আর আমার সমস্ত বান্ধবীদের মাথায় কি সুন্দর ঘন কালো চুল আছে, কিন্তু আমার টাক মাথা নিয়ে ঘুরে বেড়াতে খুব লজ্জা করে। গরমের মধ্যে কত রুমাল জড়িয়ে থাকবো, মাথায় আমার ফোড়া বেরিয়ে যাবে। তাই আমি ঠিক করেছি এবার থেকে আমি নকল চুল ব্যবহার করব। দেখ মা, ভেবেচিন্তে কথা বলছিস তো? নকল চুল পরার কারণে তোর মাথায় ক্ষতি হবে না তো? তোর যদি কোনো ক্ষতি না হয় তাহলে আমি তোকে নকল চুল কিনে দিতে রাজি আছি। না না, নকল চুল পরলে আবার ক্ষতি কিসের? তাতে আমাকে দেখতে অনেক সুন্দরী লাগবে। আর আমি ফেসবুকে দেখেছি অনেক হিরোইনদের মাথায় চুল থাকে না, তারা নকল চুল পরেই ঘুরে বেড়ায়। অমল বাবু তার মেয়েকে উইগ কিনে দিতে রাজি হয়ে যায়। সেই দিনই বাবা এবং মেয়ে দুজনে মিলে তাদের বাড়ির পাশের একটি শপিং মলে চলে যায় এবং অমল বাবু তার মেয়েকে মাথায় পরার জন্য বড় নকল চুল কিনে দেয়। রিমি সঙ্গে সঙ্গে সেই নকল চুল মাথায় লাগিয়ে নেয়। সে আয়নায় নিজেকে দেখলে নিজেকেই চিনতে পারে না। এরকম সুন্দর কালো ঘন চুল লাগিয়ে রিমিকে দেখতে অসম্ভব সুন্দরী লাগে। মাথায় চুল থাকলে যে এত সুন্দর দেখতে লাগে আমি কখনো উপলব্ধি করতে পারিনি। ভাগ্যিস সেদিনকে ফেসবুক খুলে দেখেছিলাম, না হলে আমি জানতেই পারতাম না যে উইগ বলেও কিছু হয়। এই যে দিদি, নকল চুল পরে দেখতে যতই সুন্দর লাগুক না কেন, আসল চুলের মর্ম কিন্তু সত্যিই আলাদা। আর আপনাকে নকল চুল খুব সাবধানে রাখতে হবে, তা না হলে এই চুল নষ্ট হয়ে যেতে বেশি দিন সময় লাগবে না কিন্তু। রিমি তারপর থেকে তার নকল চুল সম্বন্ধে যথেষ্ট সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করে। তার সমস্ত বন্ধু বান্ধবীরা রিমির মাথায় ঘন কালো চুল দেখে ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় এবং সকলে তাকে জিজ্ঞাসা করলে রিমি তাদের সকলকে নিজের চুলের ব্যাপারে মিথ্যা কথা বলে দেয়। সে সকলকে জানায় যে তার বাবা বিদেশে গিয়ে তার মাথায় ট্রিটমেন্ট করিয়ে চুল গজিয়ে নিয়ে এসেছে। তার বন্ধু বান্ধবরা সকলেই রিমির কথা বিশ্বাস করে। একদিন, এখন তো আমাদের মেয়ে মাথায় নকল চুল পরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এবার ওর বিয়ের জন্য আমরা সম্বন্ধ দেখা শুরু করি। কেউ তো আর আমার মেয়েকে এখন টেকরিমি বলতে পারবে না। এইভাবে রত্নাদেবী এবং অমলবাবু নিজের মেয়ের বিয়ের জন্য সম্বন্ধ দেখা শুরু করে। কিছুদিনের মধ্যে রিমির সঙ্গে সুজয়ের বিয়ে ঠিক হয়। সুজয় তার মা চাঁদনী দেবী এবং বোন সুলেখার সঙ্গে বাস করে। তারা সকলেই রিমির চুল দেখে তাকে খুবই পছন্দ করে। রিমি নিজের বিয়ের জন্য খুবই আনন্দে ছিল, কিন্তু তার মা রিমির নকল চুল নিয়ে খুবই চিন্তা করতে থাকে। মা, তুমি কেন বেকার চিন্তা করছো? আজ পর্যন্ত কেউ যখন আমার নকল চুলের কথা জানতে পারেনি, ঠিক সেরকম ভাবে আমার শ্বশুরবাড়ির লোকেরাও কিছু বুঝতে পারবে না। আমি কাউকে কিছু বুঝতে দেব না। খুব সাবধানে মা, ওরা যদি একবার জানতে পারে তোর মাথায় নকল চুল লাগানো, তাহলে কিন্তু ওরা তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, কারণ ওরা তোর এত সুন্দর চুল দেখেই তোকে পছন্দ করেছে। রিমি তার মাকে কোনো রকমের সান্ত্বনা দেয়। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে রিমির সঙ্গে সুজয়ের বিয়ে হয়ে যায়। বিয়ের পর রিমি নিজের শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে শান্তিতে সংসার করে এবং সকলকে লুকিয়ে নিজের নকল চুলের খেয়াল রাখে। বৌমা, তোমার এত সুন্দর চুল দেখে আমার ভীষণ লোভ হয় জানো। আমি কখনো এত সুন্দর চুল কারোর দেখিনি। আমার মেয়েকেই দেখো না, সবসময় চুলের মধ্যে রং করেই চলেছে আর চুল কেটেই চলেছে। চুলের যত্ন বলে কোনো জিনিস নেই। না না, আমি আমার চুলের সাথে ওসব আজে বাজে কাজ পছন্দ করি না, কারণ আমি আমার চুলকে যত্ন করতে ভালোবাসি। তাই জন্যই তো আমার এত সুন্দর চুল হয়েছে। আর দেখুন, আমার চুলের জন্যই আমি আমার এত ভালো শ্বশুরবাড়ি পেয়েছি। তুমি যতই আমাকে বলো বৌমা, তোমার এই সুন্দর চুলের পেছনে কোনো না কোনো রহস্য আছে, কারণ তুমি এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে আমি কখনো তোমাকে চুল আঁচড়াতে দেখিনি কিংবা চুলে তেল শ্যাম্পু কিচ্ছু ব্যবহার করতে দেখিনি। তারপরেও তোমার চুল এত সুন্দর কি করে থাকে, আমাকে এই রহস্যটা জানতেই হবে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। চাঁদনী দেবী সবসময় রিমির সঙ্গে সঙ্গে থাকায় রিমি ভীষণ বিরক্ত বোধ করে, কারণ সে নিজের নকল চুলের খেয়াল রাখতে পারে না। এর ফলে তার নকল চুলে জট পড়তে শুরু করে এবং এই দেখে রিমি ভীষণ ভয় পেয়ে যায়। সে মনে মনে ভয় করে এই ভেবে তার নকল চুলের রহস্যের কথা এই বুঝি সবাই জানতে পেরে যাবে। একদিন, বৌমা, তোমার এত সুন্দর চুলে জটা পড়ে যাচ্ছে, আমি কিছুতেই মেনে নিতে পারবো না এটা। আমার ঘরে গিয়ে দেখো, ড্রেসিং টেবিলের উপর একটা নারকেল তেলের কৌটো আছে। ওই তেলটা নিয়ে এসো, আমি তোমার মাথায় মালিশ করে দিচ্ছি। দেখবে ভালো করে তেল মালিশ করে দিলে তোমার চুলের জটা ছেড়ে যাবে। তারপর ভালো করে বিনুনি করে দেবো, কেমন? রিমি তার শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে ভীষণ পরিমাণে অস্বস্তি বোধ করে এবং সে কিছুতেই তার নকল চুলে তেল লাগাতে চায় না। না মা, আমি আমার চুলে কাউকে হাত দিতে দেব না।
বিয়ের আগে একমাত্র আমার নিজের মা আমার চুলে তেল মাখিয়ে দিয়েছে আর বিনুনি করে দিয়েছে, তাই আমি সেই অধিকার আপনাকে দিতে পারবো না। আর আপনার হাত লেগে আমার চুল যদি পড়ে যায় তাহলে কি হবে? তুমি এত বড় কথা আমাকে বলতে পারলে বৌমা। আমি মানছি যে আমি তোমার নিজের মা নই, কিন্তু তাই বলে আমি কখনো তোমার প্রতি ভালোবাসার অভাব রাখিনি। তোমার কাছ থেকে আমি এরকম কথা কখনোই আশা করিনি বৌমা। রিমি তার শাশুড়ি মায়ের কথায় পাত্তা না দিয়ে নিজের ঘরে চলে যায় এবং দরজা বন্ধ করে দেয়। রিমি তার মাথা থেকে উইগ খুলে নিয়ে আসে। ভালো করে চিরুনি দিয়ে নিজের উইগটা পরিষ্কার করে নেওয়ার পর সে আবার তার মাথায় নকল চুলটা লাগিয়ে নেয়। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন ঝড়ের মধ্যে চাঁদনী দেবী তার বৌমাকে জোর করে তার সঙ্গে বাজার করতে নিয়ে যায়। বাজার থেকে ফিরে আসার পর রিমি চুলে নোংরা পরিষ্কার করার জন্য তাকে শ্যাম্পু করতে বলে। রিমি বাথরুমে গিয়ে নিজের মাথা থেকে নকল চুল খুলে সেই চুল ছেড়ে পরিষ্কার করে নেয় এবং আবার মাথায় নকল চুলটা পরে নেয়। কিন্তু কিছুক্ষণ পর রিমি বাথরুম থেকে শুকনো মাথায় বেরিয়ে আসে। কি ব্যাপার বৌমা, তোমার মাথা শুকনো কি করে হলো? তুমি শ্যাম্পু করোনি, কিন্তু এদিকে তোমার মাথা থেকে সব নোংরা পরিষ্কার হয়ে গেছে। তোমার ব্যাপারটা কি বলো তো? আমার তো কিছুতেই তোমার এই কালো চুলের উপর আর বিশ্বাস হচ্ছে না। মা, আপনি কি আমাকে সন্দেহ করছেন? আমি বরাবরই ছোটবেলা থেকে মাথায় ড্রাই শ্যাম্পু ব্যবহার করি, কারণ আমি চুলে লিকুইড শ্যাম্পু লাগালে আমার এত সুন্দর চুল পড়ে যাবে। তাই জন্যই আমার চুলকে আপনি শুকনো দেখছেন। আর আপনি আমার বাথরুমের বাইরে দাঁড়িয়ে কি দেখছিলেন? আমার এত সুন্দর ঘন চুলের রহস্য জানার চেষ্টা করছেন? সেটা কিন্তু আপনি কখনো জানতে পারবেন না। হ্যাঁ। নিজের বৌমার মুখে এমন কথা শুনে চাঁদনী দেবী ভীষণ লজ্জা পেয়ে যায় এবং সে নিজের ঘরে চলে যায়। এভাবেই আরো কিছুদিন কাটে। কৌতূহলী শাশুড়ি মায়ের কারণে রিমির পক্ষে নিজের মাথায় নকল চুল সামলানো প্রায় অসম্ভবপর হয়ে ওঠে। একদিন রিমির ননদ তার চুলে নানান রকম কালার করে বাড়ি ফিরে আসে। সেই দেখে সকলে তার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। তোমরা কেউ একেবারে আমার চুল নিয়ে কোনো রকম কথা বলবে না। এখন হেয়ার কালার করা ফ্যাশনের ট্রেন্ডিং, তাই আমি চুলে রং করেছি। আর তাছাড়া চুলটা যখন আমার নিজের, তখন সিদ্ধান্ত আমি নিজেই নেব। হে উপরওয়ালা, এই মেয়েকে কে বোঝাবে? দেখ, তোর বৌদির চুলের দিকে তাকিয়ে একবার দেখ তো, কি সুন্দর ঘন কালো চুল। শ্যাম্পু করে না, আঁচড়াই না, তবুও চুলটা যেমন কি তেমনই আছে। শোনো মা, এখনকার দিনে আদিম যুগের মতো এত বড় বড় চুল কোনো মেয়ে রাখে না। আর এখন কোনো মেয়ের চুলে এরকম কালো কালার নেই। আর আমি তো বৌদিকে বলবো নিজের চুল কাটিয়ে আমার মতোই কালার করে নিতে, তাহলে বৌদিকেও খুব সুন্দর লাগবে। সুলেখা, দয়া করে আমার চুল নিয়ে কোনো কথা বলো না। আজ পর্যন্ত তোমার চুলের স্টাইল নিয়ে আমি কখনো কিছু বলেছি যে তুমি আমার চুল নিয়ে এত কথা বলছো? সুলেখা তার বৌদির কথা শুনে চুপ করে যায়। সে নিজের চুল নিয়ে নানান রকমের ফটো তুলতে তুলতে নিজের ঘরে চলে যায়। রিমি এবং চাঁদনী দেবী যে যার মতো নিজের কাজ করতে শুরু করে। আসলে সুলেখার জীবনে বিউটিশিয়ান হওয়ার ইচ্ছা ছিল, তাই সে ফেসবুকে সবসময় চুল কাটার ভিডিও এবং মেকআপ করার ভিডিও দেখে। সেদিনই রাত্রিবেলা সুলেখা ফেসবুকে দেখে দেখে চুল কাটা শিখে নেয়। চুল কাটা তো শিখে নিলাম, কিন্তু আমি মডেল বানিয়ে কার উপর এই চুল কাটার পদ্ধতিটা অ্যাপ্লাই করব? আমার কাছে তো কোনো মডেল নেই। আর এখন মায়ের চুল যদি কাটতে যাই তাহলে মা আমাকে ঝাঁটাপেটা করবে। এভাবেই ভাবতে ভাবতে সুলেখার মাথায় তার বৌদির চুল কাটার কথা আসে। রিমি রাত্রিবেলা তার ঘরে ঘুমিয়ে পড়লে সুলেখা কাঁচি এবং চিরুনি নিয়ে চুপিসারে তার বৌদির ঘরে চলে আসে। এখন যদি আমি বৌদির চুলটা কাটি তাহলে বৌদি কিছু বুঝতে পারবে না, কারণ বৌদি তো মাথার চুল ভালো করে ছড়িয়ে ঘুমায়। কালকে যখন বৌদি সকালে উঠে নিজের ননদের ট্যালেন্টের ব্যাপারে জানতে পারবে, বৌদি ভীষণ পরিমাণে খুশি হয়ে যাবে। এই বলে সুলেখা তার বৌদির চুল কাটতে শুরু করে, কিন্তু সে যতই কাঁচি চালায় তবুও রিমির চুল কিছুতেই নষ্ট হয় না। সেই দেখে সুলেখা ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় এবং সে বেশি পরিমাণে কাঁচি দিয়ে চুল কাটতে শুরু করে। একসময় সুলেখা চিরুনি দিয়ে তার বৌদির চুলে টান মারলে রিমির মাথায় নকল চুল খুলে সুলেখার হাতে চলে আসে। সেই দেখে সুলেখা ভীষণ ভয় পেয়ে যায় এবং ঠিক সেই সময় রিমি আতকে ঘুম থেকে উঠে পড়ে। ও মা, মা, এই দেখো আমাদের বৌদির মাথায় চকচকে টাক। বৌদির চুল খুলে আমার হাতে চলে এসেছে। এ বাবা, আমাদের নতুন বৌদি তো পুরো টাক মাথা।
সুলেখার চিৎকার শুনে সুজয়ের ঘুম ভেঙে যায় এবং চাঁদনী দেবী দৌড়ে তাদের ঘরে চলে আসে। সকলে রিমির মাথায় এমন পরিষ্কার টাক দেখে এবং তার পাশে নকল চুল পড়ে থাকতে দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। রিমির নকল চুলে সত্যি সকলের সামনে চলে আসলে রিমি কিছুতেই তার কান্না থামাতে চায় না। হায় রে হায়, শেষ পর্যন্ত টেকো বৌমাকে ঘরের বউ করে নিয়ে এলাম। আমি তাই ভাবি যে এত সুন্দর চুল কারোর কি করে হতে পারে। আমাদেরকে ঠকাতে তোমার একটুও লজ্জা করলো না? হ্যাঁ, আমি এই মেয়ের সাথে কিছুতেই ঘর করবো না। রিমি, তুমি এক্ষুনি নিজের বাপের বাড়ি চলে যাও। তোমাদের পুরো পরিবারটাই ঠকবাজ। আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে দয়া করে ক্ষমা করে দাও। ছোটবেলা থেকেই আমার মাথায় এমন টাক ছিল, তাই আমি সব সময় নকল চুল পরে ঘুরে বেড়াতাম। আপনারা দয়া করে আমাকে এত বড় শাস্তি দেবেন না। রিমি সকলের সামনে নিজের নকল চুলের সত্যিটা জানায়, কিন্তু তারা কিছুতেই রিমিকে ক্ষমা করতে চায় না, কারণ তারা স্বপ্নেও ভাবতে পারেনি যে তাদের বাড়ির বৌমার মাথায় টাক থাকবে এবং সে নকল চুল পরে ঘুরে বেড়াবে। খুব তো আমাকে চুল নিয়ে কথা শোনাতে, এখন দেখছো বৌদি নিজেই তো টাক মাথা। যা হওয়ার তো হয়ে গেছে। এখন যদি তোমরা বৌদিকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, তাহলে কিন্তু তোমাদের আত্মীয় স্বজন সকলে জেনে যাবে যে বৌদি টেকো। তার থেকে ভালো বৌদি নকল চুল পরেই ঘুরুক, আর আমরা ওর ট্রিটমেন্ট করানোর চেষ্টা করি। সুলেখার এমন যুক্তিপূর্ণ কথা বাড়ির সকলের পছন্দ হয় এবং তারা সকলে রিমিকে নকল চুল পরে থাকার অনুমতি দেয়। তারপর থেকে সকলে মিলে রিমিকে শহরের বড় বড় ডাক্তারকে দিয়ে ট্রিটমেন্ট করাতে শুরু করে। ধীরে ধীরে রিমির মাথায় ছোট ছোট চুল গজাতে শুরু করে। এই দেখে রিমি খুবই খুশি হয়। এভাবেই রিমি তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।